আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম 2024 জলবায়ু আশা নিরাশা। লিখেছেন জয়ন্ত বসু। 31 ডিসেম্বরের মধ্যরাত থেকে সামাজিক মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা স্রোতে ভাসতে ভাসতে শিবরাম চক্রবর্তীকে মনে পড়ে গেল। শোনা যায় একবার চক্রবর্তী মশাই বলেছিলেন, নতুন বছর বলে হৈ হৈ করার কিচ্ছু নেই। যখনই নতুন কোনো বছর এসেছে, 1 বছরের বেশি টেকেনি। এটাই সার কথা। নতুন বছর সত্যি সত্যিই নতুন বিশেষ কিছু দেয় না। বছর পেরিয়ে পৃথিবী জুড়ে চলছে যুদ্ধের দামামা। কোভিড পরবর্তী অর্থনৈতিক সংকট ও জীবিকা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ, চিরাচরিত রুটি কাপড়া ও মাকানের সমস্যা ইত্যাদি ইত্যাদি। তবে দৃশ্যমান এই সংকটগুলোর পাশাপাশি আরেকটি খানিকটা অদৃশ্য বিপর্যয় দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে, জলবায়ু পরিবর্তনের সংকট, যা আর আগামী শতাব্দী, আগামী প্রজন্ম, আগামী সময়ের তকমায় আটকে নেই, ঢুকে পড়েছে বর্তমানের ঘেরাটোপে। সদ্য সমাপ্ত দুবাই জলবায়ু সম্মেলনে তারই প্রতিধ্বনি শোনা গেল বারবার। বিজ্ঞানীরা স্পষ্টতই জানাচ্ছেন যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক শিল্পায়ন যুগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়তে আর বিশেষ দেরি নেই। সম্ভবত চলতি শতাব্দীর মধ্যেই সেই সীমারেখা পেরিয়ে যাবে। এই লক্ষণ রেখার মধ্যে আটকে থাকা গুরুত্বপূর্ণ, কেননা বিজ্ঞানীরা বারে বারেই বলে আসছেন, এমনকি 2015 সালে প্যারিস সম্মেলনে সারা পৃথিবীর নেতৃত্বরাও একমত হয়েছিলেন যে 1.5 ডিগ্রির বেশি গড় তাপমাত্রা বাড়লে ভেসে যেতে পারে পৃথিবীর বহু নিচু অঞ্চল, ঘর হারাবে অজস্র সহায় সম্বলহীন মানুষ, ইতিহাস হয়ে যাবে পৃথিবীর একটা বড় অংশের জৈব বৈচিত্র্য। দুবাই সম্মেলনের শেষ রিপোর্টটিতে বলা হয়েছে যে 2023 পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর ছিল। বলা হয়েছে পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ধাক্কা কম বেশি পড়ছে। মেনে নেওয়া হয়েছে আমাদের সুন্দরবনের মতো যেসব অঞ্চলের মানুষ আদৌ বিশ্বজুড়ে উষ্ণায়ন বাড়ার জন্য দায়ী নন, তারাই অধিক আক্রান্ত, এবং যত উষ্ণতা বাড়বে ততই তাদের লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষয়ক্ষতি বাড়তে থাকবে। বকলমে মেনে নেওয়া হয়েছে উন্নত দেশগুলি পৃথিবীর এই বিপন্নতার জন্য ঐতিহাসিকভাবে দায়ী থাকলেও তারা সেই বিপন্নতা কমাতে যথেষ্ট আর্থিক সাহায্য করছে না, এবং নিজেরাও এখনও অবধি উষ্ণতা সৃষ্টিকারী গ্যাস নির্গমন কমানোর জন্য যথেষ্ট ব্যবস্থা নেয়নি। হিসেব বলছে 2030 সালের মধ্যে পৃথিবীর উষ্ণায়ন সৃষ্টিকারী গ্যাসগুলির পরিমাণ অন্তত 42% কমাতে না পারলে পৃথিবীর তাপমাত্রাকে কোনো মতেই প্রাক শিল্পায়ন যুগের তুলনায় 1.5 ডিগ্রির মধ্যে আটকে রাখা যাবে না। কিন্তু সবটাই যে নিরাশার কথা এমন নয়। সম্মেলনের অনেকটা জুড়েই নিরাশার সুর থাকলেও প্রথম ও শেষ দিন আশা স্ফুলিঙ্গও দেখা গেছে। সম্মেলনের প্রথম দিন লস অ্যান্ড ড্যামেজ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত ক্ষয়ক্ষতি সামলানোর জন্য আর্থিক তহবিল গঠিত হয়েছে, এবং ইতিমধ্যেই প্রায় 700 মিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন দেশ সেখানে জমা দিয়েছে। প্রয়োজনের তুলনায় পরিমাণে কম হলেও নিশ্চিতভাবেই তা এক সদর্থক শুরু। আরও সদর্থক, কেননা যাবতীয় উন্নতিশীল ও স্বল্পোন্নত দেশগুলি এই তহবিলের সুযোগ নিতে পারবে। ভারতও, পাশাপাশি সুন্দরবনের মতো ইতিমধ্যেই জলবায়ু বিপন্ন অঞ্চলগুলির মানুষও এই তহবিলের জন্য সরাসরি দরবার করতে পারবে। আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল সম্মেলনের শেষ দিনে যে 2050 সালে পৃথিবী জুড়ে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহারকে প্রায় শূন্যে পৌঁছতে হবে। অনেকেই মনে করছেন এই লক্ষ্যমাত্রা আরও আগে হওয়া উচিত ছিল, কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীর মতো একটি তেলের দেশে বসে এই সিদ্ধান্ত কম ঐতিহাসিক নয়। যেখানে এই সম্মেলনের শুরুতেও জীবাশ্ম জ্বালানির কমানোর বিষয়টি সরকারিভাবে আলোচনাতেই ছিল না। এই সিদ্ধান্তগুলির প্রভাব পড়বে আমাদের দেশ ও রাজ্যের ওপরেও, কেননা তথ্য বলছে ভারত পৃথিবীর অন্যতম জলবায়ু বিপন্ন দেশ, এবং আমাদের পশ্চিমবঙ্গ একদিকে হিমালয়, অন্যদিকে বঙ্গোপসাগর নিয়ে কম বিপন্ন নয়। আসলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুদ্ধটা খানিকটা রামায়ণের মেঘনাদের সঙ্গে যুদ্ধের মতো, অদৃশ্যমান কিন্তু ভয়ঙ্কর। নতুন বছরে পৃথিবী জুড়ে রাজনৈতিক নেতা নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ কোমর বেঁধে জলবায়ু যুদ্ধে না নামলে পৃথিবী যে আরও ধ্বংসের পথে এগিয়ে যাবে তাতে সন্দেহ নেই। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন জয়ন্ত বসু।